আপনাদের সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে শুরুতেই জানাবো পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর। আর কিছুক্ষণ পর লাহোরে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। লাহোরে পুরো দল এক হয়েছে, বাকি কেবল খালেদ আহমেদ, যিনি কিনা মুস্তাফিজের পরিবর্তে স্কোয়াডে যোগ দিয়েছেন। ঢাকা থেকে রওনা দিয়েছেন পাকিস্তানের পথে। সোমবার সকালে 8 ক্রিকেটার যোগ দেন। পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সদস্য রিশাদ হোসেন ও মেহেদি মিরাজও একই শহরে থাকায় দ্রুতই দলের সঙ্গী হয়েছেন। 28 মে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20, 30 মে ও 1 জুন হবে বাকি 2 ম্যাচ। এই মুহূর্তে লাহোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন। ইকরাম, বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ কি খবর আপনার কাছে আছে, আর নিরাপত্তা মহড়ার বিষয়ে আমাদেরকে জানাবেন। ইকরাম, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সহকর্মী ইকরাম হোসেন জানাতে পারছিলেন লাহোরে বাংলাদেশ দলের সবশেষ খবর। নিশ্চয়ই আমরা যুক্ত হব আপনাদের সাথে। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার পরেই চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পাকিস্তানের সবচেয়ে বড় স্টেডিয়াম, অনেক কীর্তির সাক্ষী, কিন্তু নামটা লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির নামে কেন, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইকরাম হোসাইন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নাম শোনেননি এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া কঠিন, কিন্তু কোথা থেকে কিভাবে জড়িয়ে গেল গাদ্দাফির নাম, আর কেনই বা সেটা পাকিস্তানের স্টেডিয়াম। 1959 সালে শুরু লাহোর স্টেডিয়ামের যাত্রা। 72 সালের 19 মার্চ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নাম পরিবর্তনের ঘোষণা দেন। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতি সম্মান জানিয়ে রাখা হয় গাদ্দাফি স্টেডিয়াম। 2011 সালে লিবিয়ান গৃহযুদ্ধের এক পর্যায়ে গাদ্দাফি নিহত হলে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের আলাপ উঠলেও কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্পন্সরশিপ জটিলতা সহ নানা কারণে এখনও মাঝে মধ্যে সেই আলোচনা শোনা যায়। গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের হোম অব ক্রিকেট, দেশটির সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু। জাতীয় একাডেমি থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম আবর্তিত এটাকে ঘিরে। 35,000 আসনের এই স্টেডিয়ামে পিসিবি হেডকোয়ার্টার। জাভেদ মিয়াঁদাদ, আসিফ ইকবালের 281 রানের বিখ্যাত জুটি, ওয়াসিম আকরামের হ্যাট্রিক, 96 বিশ্বকাপ ফাইনাল, 2004 সালের পাক ভারত সিরিজ, 2009 সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলাসহ বহু ইতিহাসের সাক্ষী লাহোরের এই স্টেডিয়াম। সন্ত্রাসী হামলার পর গাদ্দাফি স্টেডিয়াম দিয়েই ফেরে আন্তর্জাতিক ক্রিকেট। এবারও পাক ভারত যুদ্ধের পর পিএসএল ফাইনাল ও বাংলাদেশ সিরিজও হচ্ছে এই ভেন্যুতে। এখানে পাকিস্তানের বিপক্ষে 2 টি-20 খেলে হেরেছিল বাংলাদেশ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাকিব আল হাসানকে এখনও বিবেচনা করছে বিসিবি। পুরনো ছন্দে ফিরলে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ আছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালক ইফতেখার রহমান। এদিকে বাজে পারফরমেন্সে সমর্থকদের আগ্রহ হারালেও সুদিন ফিরবে বলে বিশ্বাস বিসিবি পরিচালকের। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রায় 6 মাস নির্বাসনে ছিলেন সাকিব আল হাসান। পিএসএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন ঠিকই, তবে মাঠে পুরনো নবাবী চাল দেখা যায়নি। ব্যাটে বলে সুপার ফ্লপ মিস্টার অলরাউন্ডার। সাকিবের স্বরূপে ফেরার অপেক্ষায় বিসিবিও। সূত্র বলছে আরও কিছু বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হচ্ছে সাকিব আল হাসানের। সেই ম্যাচগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে, কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট 2 ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন। ক্রিকেটারদের পছন্দ বিবেচনায় মোহাম্মদ সালাউদ্দিনকে কোচিং প্যানেলে যুক্ত করে বিসিবি।
তবে ক্রিকেটারদের মানসিকতায় বদল আনতে পারেননি দেশি কোচ। জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হারের পর টি-20তে আরব আমিরাতের কাছে লজ্জার পরিণতি প্রশ্নবিদ্ধ করেছে টাইগারদের কোচিং স্টাফের সক্ষমতা নিয়েও। কারো এটা দোষারোপ করার কিছু নেই। একটা নতুন ইউনিট দেখেন, যে হেড কোচ বলেন, সালাউদ্দিন বলেন, আর যারা আছে এটা নিউ ইউনিট। আমাদের টাইম একটু দিলেই বোঝা যাবে যে তারা কেমন পারফর্ম করছে। টাইগারদের পারফরমেন্সে হতাশা বাড়ছে সমর্থকদের, হারাচ্ছে আগ্রহ, স্পন্সর প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে। অন্যদিকে ফুটবলের নতুন জাগরণ তৈরি হয়েছে বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন লিটন শান্তদের চাইতে হামজা ফাহমিদুলদের নিয়ে আলোচনা বেশি। এটাকে সাধুবাদ জানালেও ক্রিকেটারদের পারফরমেন্সেই আবারও সুদিন ফিরবে আশাবাদী বিসিবির পরিচালক। ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে, একটা জোয়ার এসেছে, সো এটা আমরাও ওয়েলকাম করি। ভাটা বলে কোনো কথা নেই, আপনি পারফর্ম করবেন, ভালো খেলবেন, দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। দর্শক, পাকিস্তান সফররত বাংলাদেশ দলের আরও খবর জানাতে এই মুহূর্তে লাহোর থেকে যোগ দিচ্ছেন ইকরাম হোসাইন। ইকরাম, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আপনার সাথে যুক্ত হতে পারিনি। বাংলাদেশ কখন নাগাদ অনুশীলন শুরু করবে আর নিরাপত্তার বিষয়টি আমাদেরকে জানাবেন। সাগর, কিছুক্ষণ আগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তান দলের অনুশীলন। যেটা বলছিলাম যে বাংলাদেশ বাংলাদেশে কিংবা যে কোনো দেশে যখন কোনো সফরকারী দল যায় সেখানে কিন্তু মূল মাঠে অনুশীলনের খুব একটা সুযোগ আসলে থাকে না। কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি পাকিস্তানে, দেখছি যে পাকিস্তান এবং বাংলাদেশ দল একই সঙ্গে পাশাপাশি নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করবেন এবং ফিল্ডিংও করবে বাংলাদেশ দল। তো সেই প্রস্তুতি আসলে এখানকার মাঠকর্মী কিংবা যারা আছেন, এবং আমরা তার আগে দেখেছি যে ডগ স্কোয়াড এসেছিল, সেখানে তারা নিরাপত্তার ব্যাপারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। আপনি জানেন যে পাকিস্তানে যখন কোনো দল খেলতে আসে বাড়তি নিরাপত্তার ব্যাপারটা তারা সবসময় মাথা রাখে। সেটা কিন্তু এই সিরিজেও বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে 3 ম্যাচের টি-20 সিরিজ সেখানেও কিন্তু ব্যত্যয় হবে না। সাগর, অসংখ্য ধন্যবাদ ইকরাম হোসাইন। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ রাতেই পুনরায় বিক্রি শুরু করবে ফুটবল ফেডারেশন। কালোবাজারি রোধে কঠোর অবস্থানে ফেডারেশন। শুধু আয়োজনের সাফল্য নয়, মাঠের খেলাতেও সিঙ্গাপুরকে হারাতে চায় টিম বাংলাদেশ। ফেডারেশন সভাপতির লক্ষ্য বাছাইয়ের 3য় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে নাম লেখানো। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির প্রথম দিন সাইবার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল ফুটবল ফেডারেশনের টিকিটিং পার্টনার টিকিফাই। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে শুধু আয়োজনের সাফল্য নয়, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাও জিততে চায় বাংলাদেশ। এশিয়া কাপের নাম লেখানোর মিশন বাফুফের। তো মনে করতে পারেন যে জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। যারা টিকিট কিনেছে সাকসেসফুলি, ওরা যদি ওনাদের টিকিট না পেয়ে থাকে, ওনারা যদি বাফুফকে একটা ইমেল করে দেয় যে ওনাদের পেমেন্ট স্লিপ প্লাস ওদের যে কোনো একটা পেমেন্ট কনফার্মেশন, আমরা ক্রস চেক করে দেখবো ওই পেমেন্টটা এসেছে নাকি। আসার পরে আমরা দরকার হলে আমরা যে ওই সিটটাও না থাকে ওই দর্শকের, আমরা আরেকটা সিট ম্যানেজ করে দিব। বাট পেমেন্ট কনফার্মেশনটা আসতে হবে, প্লাস আমাদের প্রুফ দেখাতে হবে ওনারা একটু ট্রাই করেছেন এই টিকিটটা নেওয়ার। টিকিট কালোবাজারি নিয়ে সতর্ক ফেডারেশন, প্রয়োজনে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জাতীয় স্টেডিয়ামের বাইরে এবং বিভাগীয় শহরগুলোতে ফ্যান জোনে দর্শকের জন্য নানা অ্যাক্টিভিটি রাখছে ফুটবল ফেডারেশন। আমাদের ফ্যান জোন, আমাদের কালচার প্রোগ্রাম সাইট, এগুলো কিন্তু প্ল্যানিং অলরেডি ডান। এখন খালি এএফসির অ্যাপ্রুভালের জন্য আমরা বসে আছি। এএফসি যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখনই আমরা মেবি অ্যানাউন্স করবো বা সারপ্রাইজ দিব, ওটা এখনো জানি না। বাট প্ল্যানিং ইজ 60-65% ডান অলরেডি। আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে। এদিকে মঙ্গলবার থেকে অনলাইনে শুরু হবে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট বিক্রি। গ্যালারি 200 আর প্রিমিয়াম ক্যাটাগরিগুলোর টিকিট মিলবে 1000 টাকায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডান গেল বাংলাদেশ নারী দল। সকালে ঢাকা ছাড়েন ফুটবলাররা। বাহরাইন হয়ে আজই আম্মান পৌঁছানোর কথা রয়েছে দলের। দুই প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় জয়ের জন্য জোরালো প্রতিশ্রুতি দিতে পারেননি কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফেইদা খন্দকার। তবে এশিয়ান কাপ বাছাইয়ের পর্যাপ্ত প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্য দলের। 31 মে ইন্দোনেশিয়া এবং 3 জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতা নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। পেছনে ফেলেছেন মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনদের। যদিও চ্যাম্পিয়ন্স লিগের গোলসহ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে রবার্ট লেভানডফস্কি। একটা চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন নিয়ে এই মৌসুমে রিয়ালে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে ফরাসি তারকার। উল্টো তাকে ছাড়াই ফাইনালে উঠেছে পিএসজি। যদিও লস ব্লাঙ্কো জার্সিতে একেবারে মন্দ কাটেনি এমবাপ্পের। লা লিগায় নিজের অভিষেক মৌসুমে ভেঙেছেন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। 31 গোল করে পিচিচি ট্রফি তো বটেই, নিশ্চিত করেছেন প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট। ইংল্যান্ডের সোনালি জুতো পুনরুদ্ধার করেছেন মোহাম্মদ সালাহ। চতুর্থবার ইপিএলের সর্বোচ্চ গোল স্কোরার ইজিপশিয়ান কিং। লিভারপুলকে চ্যাম্পিয়ন করার পথে করেছেন 29 গোল। জার্মানিতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন হ্যারি কেইন। ক্যারিয়ারের ট্রফি খরা কাটানোর মৌসুমে 26 গোল নিয়ে বুন্দেসলিগা টপ স্কোরার ইংলিশ তারকা। ইতালিতে সবাইকে ছাড়িয়ে আতালান্তা ফরওয়ার্ড মাতেও রেতেগুই। ফ্রেঞ্চ লিগে গোল্ডেন বুট ভাগাভাগি করে নিয়েছেন পিএসজির ওসমান দেমবেলে ও মার্শেইয়ের মেসন গ্রিনউড। সমান 21 গোল করলেও 5 ম্যাচ কম খেলেছেন গ্রিনউড। গোলের হিসাবে অবশ্য ইউরোপিয়ান ফুটবলের সবাইকে ছাড়িয়ে ভিক্টর গায়োকেরেস। পর্তুগিজ লিগে লিসবনের জার্সিতে মৌসুমে তার গোল সংখ্যা 39টি। তবে ইউরোপের শীর্ষ 5 লিগের বাইরে হওয়ায় তার প্রতি গোলের মান 1.5 পয়েন্ট। সে হিসাবে এমবাপ্পের চেয়ে মাত্র 3.5 পয়েন্টে পিছিয়ে সুইডিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার রেস প্রায় জিতেই গেছেন রাফিনিয়া। আসর থেকে বার্সেলোনা বিদায় নিলেও সবচেয়ে বেশি 13 গোল ব্রাজিলিয়ান উইঙ্গারের। তাকে ছাড়িয়ে যেতে ফাইনালে ইন্টারের বিপক্ষে 5 গোল করতে হবে পিএসজির ওসমান দেমবেলেকে, যে ম্যাচ নির্ধারণ করে দিতে পারে ফরাসি তারকার ব্যালন ডিওর ভাগ্য। জহির সাগর, চ্যানেল 24। জানাবো টেনিসের খবর। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন কার্লোস আলকারাজ। হুলিও জেপেরিকে হারিয়েছেন 3-0 সেটে। রোলান গারোজ পেরির সাথে ম্যাচের স্থায়িত্ব ছিল মাত্র 57 মিনিট। প্রথম সেট জিতে নেন 6-3 গেমে। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়েছিলেন এই ইতালিয়ান। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের পাওয়ার আর স্কিলের কাছে শেষ পর্যন্ত হার মানেন 6-4 গেমে। তৃতীয় সেটে আরও আগ্রাসী আলকারাজ 6-2 গেমের সহজ জয় পান। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।